হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই স্কিল যোগীর প্ল্যাটফর্মে। আমি সোমনাথ 2021-এর মাধ্যমিককে মাথায় রেখে আজকে বাংলার একটা নতুন চ্যাপ্টার আমরা আলোচনা করব এবং সেই চ্যাপ্টার থেকে বিষয়ভিত্তিক ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সম্ভাব্য মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট আসতে চলেছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব, দেখো, অসুখী একজন কবিতাটি, পাবলো নেরুদা এবং চিলিয়ান কবি, তার লেখা অসুখী একজন কবিতাটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করব। দেখো, পাবলো নেরুদা চিলিয়ান কবি, তিনি আনহ্যাপি ওয়ান বলে কবিতাটি লিখেছেন এবং এই কবিতাটা বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই প্রথম প্রশ্নে। কে অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন? তাহলে অনুবাদ করেছেন মানে তর্জমা করেছেন। প্রথমেই বললাম যে পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, তিনি আনহ্যাপি ওয়ান বলে কবিতাটি লিখেছেন ইংরেজিতে, সেই কবিতাটি বাংলা থেকে অনুবাদ করেছেন। এটাই আমাদের প্রশ্ন। কিন্তু এখানে দেখো, কে অসুখী একজন কবিতাটি কে অনুবাদ করেছেন, তাহলে বাংলায় কে অনুবাদ করেছেন? পাবলো নেরুদা কবিতাটি ইংরেজিতে লিখেছেন আনহ্যাপি ওয়ান, সেটাকে বাংলায় অসুখী একজন কবিতাটি কে লিখেছেন, এটা আলোচ্য প্রশ্ন। অপশন 1 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন 2 কাজী নজরুল ইসলাম, অপশন 3 নবারুণ ভট্টাচার্য, অপশন 4 সুকান্ত ভট্টাচার্য। দেখো, অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশন 3 নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন দেখো, নেমে এলো তার মাথার উপর, এখানে কি নেমে আসার কথা বলা হয়েছে? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে অসুখী একজন কবিতাতে কথক যখন তার প্রিয়তমাকে কথা দিয়ে যায় যে সে আসবে, কথা দিয়ে যায়, কিন্তু আসলে সে আসবে না, তার প্রিয়তমা জানতোই না যে কথক আসবে না। সেই সময় নেমে এলো তার মাথার উপর। কি নেমে এসেছিল? কথক যখন তার প্রিয়তমাকে ছেড়ে চলে যায়, সেই সময় একটার পর একটা বছরগুলো তার মাথার উপরে নেমে এসেছিল দুর্বিষহর মতো। তাহলে এখানে নেমে এলো তার মাথার উপর, সঠিক এখানে কি আনসার হবে? সঠিক উত্তর মেঘ, মাস, বছর। সঠিক উত্তর হচ্ছে বছর। কথক যখন তার প্রিয়তমাকে ছেড়ে যায়, তার মাথার উপরে একটার পর একটা বছর যেগুলো নেমে আসে, বছরগুলো ছিল অত্যন্ত কষ্টকর, দুর্বিষহ। পরবর্তী প্রশ্ন, কথক কোথায় ঘুমিয়েছিলেন? আলোচ্য প্রশ্নে দেখো, প্রশ্ন আসছে যে যুদ্ধে যাওয়ার আগে, ঠিক আছে, কথক যুদ্ধে বা বাড়ি যাওয়ার আগে কথক যখন কথক কোথায় ঘুমোতেন? ঠিক আছে, এই উত্তরটা সঠিক উত্তর কী হবে? অপশন 1 ঝুলন্ত বিছানায়, অপশন 2 নাট মন্দিরে, অপশন 3 গাছের ছায়ায়, অপশন 4 রাস্তায়। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে কথক যেখানে শুয়ে থাকতেন ঝুলন্ত বিছানায়। ঠিক আছে, এবং এই পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাবো যখন যুদ্ধ আসে, এই ঝুলন্ত বিছানা সহ সমস্ত কিছু উল্লেখ করবেন, সমস্ত কিছুই কিন্তু যুদ্ধের ধ্বংস হয়ে যায়। তারপর যুদ্ধ এলো, এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এটা কিন্তু ভীষণ ভাইটাল প্রশ্ন যে অসুখী একজন কবিতাটি একটা যুদ্ধ বিরোধী কবিতা। ঠিক আছে, এই যুদ্ধ বিরোধী কবিতায় কবি কোন প্রেক্ষাপটে, কোন যুদ্ধর প্রেক্ষাপটে কবি কবিতাটি লিখেছেন? ঠিক আছে, তাহলে আমরা অপশানে চলে যাই। দেখো, প্রথম অপশন দেখো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় অপশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে রয়েছে ভারত চীন যুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধ। তাহলে পাবলো নেরুদা অসুখী একজন কবিতাটি আনহ্যাপি ওয়ান নামে লিখেছিলেন স্পেনের গৃহযুদ্ধের পটভূমিকায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। হেঁটে গেল গির্জার এক শূন্যস্থান পূরণ, এটা হেঁটে গেল গির্জার এক ড্যাশ শূন্যস্থান পূরণ। কি হেঁটে গেল এখানে? অর্থাৎ কথক যখন তার প্রিয়তমাকে ছেড়ে চলে যায়, দরজায় অপেক্ষা দাঁড় করিয়ে রেখে দরজায়, সেই সময় কথক চলে যাওয়ার পর কে হেঁটে যায়? ঠিক আছে, তাহলে হেঁটে গেল গির্জার এক, সঠিক উত্তর হবে হেঁটে গেল গির্জার এক নান। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, হেঁটে গেল গির্জার এক নান। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোন জায়গায় দাঁড় করিয়ে রেখে? অর্থাৎ কথক যখন চলে যান, তিনি তার প্রিয়তমাকে কোথায় দাঁড় করিয়ে রেখে যান? ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নের অপশন চলো, অপশন 1 ইজ দরজায়, অপশন 2 রাস্তায়, অপশন 3 বাড়িতে, অপশন 4 লাইব্রেরিতে। তাহলে কথক তার প্রিয়তমাকে কোথায় দাঁড় করিয়ে রেখে যায়? সঠিক উত্তর তোমরাও করো আমার সঙ্গে সঙ্গে। সঠিক উত্তর হচ্ছে কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যায়। অসুখী একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন? কবি তো চলে গেছেন, ঠিক আছে, কিন্তু কবি কোথায় গেছেন? ঠিক আছে, তাহলে কবি কোথায় গেছেন? অপশন দেখো, কবি বাইরে গেছেন, বারান্দায় গেছেন, কাছে গেছেন, না দূরে গেছেন। ঠিক আছে, অর্থাৎ কবিতার মধ্যে কথক যখন চলে যাচ্ছেন, তিনি কত দূরে গিয়েছিলেন? ঠিক আছে, তিনি কি সাময়িক কিছুক্ষণের জন্য গিয়েছিলেন, না তার যাওয়াটা ছিল দীর্ঘ প্রসেস, মানে বিস্তারিত অনেক সময়ের জন্য তিনি বাইরে গিয়েছিলেন? তাহলে এখানে তিনি কোথায় গিয়েছিলেন? দেখো, অসুখী একজন কবিতায় কবি চলে গিয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে দূরে। ঠিক আছে, কবিতায় কিন্তু এই লাইনটা উল্লেখ করা রয়েছে, তিনি চলে গিয়েছিলেন দূরে।
ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে দূরে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, কত বছর কেটে যায় উল্লেখিত ঘটনার পর। তাহলে দেখো কবিতা উল্লেখ রয়েছে যে কথক চলে যাওয়ার পর তার রাস্তা অনুসরণ করে একটা কুকুর হেঁটে চলে যায় এবং তারপরে চলে যায় একটা গির্জার নান, এবং তারপরে কতটা সময় কেটে গিয়েছিল, কতটা সময় উল্লেখিত হয়েছে এই কবিতায়, যে কতটা সময় তার প্রিয়তমা তার জন্য অপেক্ষা করেছে, সেই সময়টা কতটা ছিল সেটাই কিন্তু আমাদের প্রশ্ন দেখো তারপরে কি 4 বছর কেটে গিয়েছিল, 3 বছর কেটে গিয়েছিল, 2 বছর কেটে গিয়েছিল, না 1 বছর কেটে গিয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 1 বছর কেটে গিয়েছিল। কেমন করে বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ দেখো কবিতায় উল্লেখিত আছে যে কথক চলে যাওয়ার পর তার প্রিয়তমার সামনে যে বছরগুলো নেমে এসেছিল, কেমন করে সে বছরগুলো কেমন ছিল, তার নিজের প্রিয়জনকে ছেড়ে তার থাকার যে কষ্ট, সেই কষ্টগুলো বছরের মধ্যে দিয়ে প্রতিভাত হয়েছিল, দিনের পর দিন কিভাবে কেটেছিল, এটা কিন্তু আলোচ্য প্রশ্ন। তাহলে বছরগুলো কেমন ছিল, তার নিজের প্রিয়জনকে ছাড়া তার প্রিয়তমার বছরগুলো কেমন ছিল। বৃষ্টির মতো ছিল বছরগুলো, পাথরের মতো ছিল, তুষারের মতো ছিল, না পরীর মতো ছিল। সঠিক উত্তর হচ্ছে পাথরের মতো ছিল বছরগুলো। তাহলে কবি কেন বছরকে পাথরের সঙ্গে তুলনা করলেন, এইটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, এটা জেনে রাখো। দেখো পাথর তো কঠিন, ঠিক আছে, এবং বছরগুলো নিজের প্রিয়জনকে ছাড়া তার প্রিয়তমার বছরগুলো ছিল অত্যন্ত কঠিন, দুর্বিষহ। তাই জন্য এই কঠিন বোঝাতেই কিন্তু এখানে বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। সে জানতো না, সে কি জানতো না, এখানে কি না জানার কথা বলা হয়েছে। সে কি জানতো না, যে কথক যখন তাকে ছেড়ে চলে গেল, প্রিয়তমাকে ছেড়ে, প্রিয়তমা কি জানতো না। কথক কি, সেখানে অপশন দেখো কি দিয়েছে, কথক আর কখনো ফিরে আসবে না, 2 কথক আসতে দেরি হবে, 3 কথক ফিরে আসবেন, 4 কথক শীঘ্রই আসবেন। তাহলে সে কি জানতো না, সে বলতে এখানে আরেকটা প্রশ্ন করাই যায় যে সে বলতে কাকে বোঝানো হয়েছে। সে বলতে তার প্রিয়তমা, বা যাকে তিনি কথক যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছেন দরজায়, তার কথা বলা হয়েছে। এবং সে কখনো ফিরে আসবে না, এটা হচ্ছে সঠিক উত্তর, সেটাই কিন্তু জানতো না সে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কথক আর কখনো ফিরে আসবে না, এটাই সে জানতো না। কবির পায়ের দাগ ধুয়ে দিল, ঠিক আছে, কবি চলে যাওয়ার পর কোন ঘটনা ঘটলো, ঠিক আছে, কবি চলে যাওয়ার পর কিন্তু তার পদচিহ্নটুকু ছিল সেখানে, ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে তার সেই পায়ের চিহ্নটুকু মুছে দিল। অর্থাৎ এখানে কি, যে চিহ্নটুকুকে স্মরণ করে তাকে তার প্রিয়তমা মনে রাখতো, তার পদচিহ্ন, সেটা কিন্তু বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল। এখানে অপশান দিয়েছে দেখো, নদীর জল, অপশন 2 পুকুরের জল, অপশন 3 বৃষ্টির জল, অপশন 4 হচ্ছে দিঘির জল দিয়েছে। তাই সঠিক উত্তর হচ্ছে কবির পদচিহ্ন, অর্থাৎ কবি না, কথকের পদচিহ্ন কিন্তু বৃষ্টির জলে ধুয়ে দিয়েছিল। হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা, ঠিক আছে, এখানে কিন্তু ভীষণ ভাইটাল একটা প্রশ্ন, যে হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা। এই ধ্যানে ডুবেছিল, এখানে দেখো অপশন দিয়েছে, দেখো অপশন 1 শান্ত হলুদ দেবতারা, অপশন 2 মন্দিরের সেবায়িত, অপশন 3 ভক্তগণ, অপশন 4 হচ্ছে দৈত্যরা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 1 শান্ত হলুদ দেবতারা। এই শান্ত হলুদ দেবতাদের ধ্যানে ডুবে থাকার কথা কেন বলা হয়েছে, আমরা জানি দেখো দেবতারা ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, ঠিক আছে, এবং এই দেবতাদের এই ধ্যানমগ্ন অবস্থাকেই এই দেবতাদের শান্ত মূর্তি, ঠিক আছে, প্রস্তুরীভূত অবস্থা, একেই বলা হচ্ছে কিন্তু ধ্যানে ডুবে থাকা। অর্থাৎ যে দেবতাদের কাছে মানুষ জন্ম থেকেই, আজন্ম পৃথিবীর মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে আমরা কিন্তু দেবতাদের পায়ে নিজেকে সমর্পণ করেছি। আমাদের নিজেদের সুখ দুঃখ বা আমাদের জীবনের কোনো বিপদ আসলে আমরা কিন্তু দেবতাদের শরণাপন্ন হই। আজকে এই ভয়ঙ্কর যুদ্ধে কিন্তু দেবতারাও নিজেদের বাঁচাতে পারলো না, তারা মানুষকে কি বাঁচাবে, দেবতারাও কিন্তু নিজেদের বাঁচিয়ে উঠতে পারলো না, কারণ পরবর্তী লাইনে আমরা জানি তারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কবি উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে কিন্তু সেই শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে, যারা কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে নিজেদেরও বাঁচাতে পারেনি। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কবিতার প্রথম অংশে কিন্তু কথক তার প্রিয়তমাকে অপেক্ষা দাঁড় করিয়ে রেখে চলে যায় দরজায়, এবং তারপরে বছরের পর বছর তার মাথার ওপরে সময়টা পাথরের মতো কঠিন সময় তার মাথার ওপরে নেমে আসে, এবং তারপরই হঠাৎ যুদ্ধ আসে। কেমন করে যুদ্ধ আসে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসে, এবং সেই যুদ্ধ যেখানে ছিল শহর, সেখানে কি যুদ্ধের বিভৎসতায়, যুদ্ধের ধ্বংসলীলায় শহর পরিণত হয়ে গেল কি কাঠকয়লায়। তাহলে প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি, অপশানে আমরা যাই, অপশন 1 কাঠকয়লা, অপশন 2 সাপ, অপশন 3 কয়লা, অপশন 4 হচ্ছে সিমেন্ট। তাহলে যুদ্ধের
আগুনে সমস্ত পুড়ে ছাই হয়ে গেল, তাহলে সমস্ত পুড়ে ছাই হয়ে যাওয়া মানেই কিন্তু কাঠকয়লা হয়ে যাবে সমস্ত কিছু। সঠিক উত্তর হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, অপশন 1 ইজ দ্য রাইট আনসার, কাঠকয়লা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তারার স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? ঠিক আছে, স্বপ্ন দেখা মানে দেবতাদের, আমি যে বললাম না, দেবতারা ধ্যানমগ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানমগ্ন অবস্থায় ছিল, এবং এই ধ্যানমগ্ন অবস্থাকে স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তাহলে তোমরা বুঝতেই পারছো তারার স্বপ্ন দেখতে পারলো না বলতে কাদের কথা বলা হয়েছে এখানে। 1 সন্ন্যাসী, 2 মানুষেরা, 3 দেবতারা, 4 শিশুরা। তারা আর স্বপ্ন দেখতে পারলো না বলতে কিন্তু এখানে দেবতাদের কথা বলা হয়েছে। তাহলে সঠিক আনসার হচ্ছে দেবতারা, অপশন 3 ইজ দ্য রাইট আনসার। তারপর যুদ্ধ এলো। ঠিক আছে, তারপর যুদ্ধ এলো মানে কি, কথক যখন তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে যান, তারপরে একটার পর একটা সময়গুলো কিন্তু তার প্রিয়তমার পক্ষে মোটেই আরামদায়ক বা আনন্দের ছিল না। ঠিক আছে, কঠিন সময়, পাথরের মতো সময় তার মাথার উপর নেমে এসেছিল। কিন্তু তারপরে কি এলো, তারপর এলো যুদ্ধ। এই যুদ্ধ আসার সঙ্গে কবি কিসের তুলনা করেছেন, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করেছেন, এটাই কিন্তু আনসার হবে। তারপর যুদ্ধ এলো, কেমনভাবে যুদ্ধ এলো, কবি যুদ্ধকে কার সঙ্গে তুলনা করলেন? অপশন 1 দেখো, পাহাড়ের আগুনের মতো যুদ্ধ এলো। অপশন 2 রক্তের সমুদ্রের মতো যুদ্ধ এলো। অপশন 3 আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। অপশন 4 রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। দেখো সঠিক আনসার হচ্ছে অপশন 4 ইজ দ্য রাইট আনসার, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। রক্তের আগ্নেয় পাহাড় বলা হলো কেন, তোমরা যখন আগ্নেয়গিরি লাভা বর্ষণ হয়, বাস্ট করে, আগ্নেয়গিরি যখন বিস্ফোরণ হয়, অগ্নুদ্গম হয়, সে মুহূর্তে রক্ত বর্ণ ধারণ করে কিন্তু আগ্নেয় পাহাড়টা। এই যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হলো কারণ কি, কোন সিমিলারিটি রয়েছে এখানে? কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে যেমন চারিদিক লাভা লাল রক্তিম বর্ণে ঢেকে যায়, এই যুদ্ধ কিন্তু মানুষের রক্তে সমস্ত রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল, তাই কিন্তু এই যুদ্ধকে বলা হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। যুদ্ধে কারা খুন হলো? এই যে ভয়ঙ্কর যুদ্ধ এবং যুদ্ধের পরে তো সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, এখানে কিন্তু কবিতা একটা কিন্তু ভীষণ শর্ট প্রশ্ন, যেহেতু আমাদের আজকে ক্লাসের আলোচনার বিষয়, ব্রড কোয়েশ্চেন যখন আলোচনা করব তোমাদের বিস্তারিতভাবে বলবো, তাও একটু আমি হিংস দিয়ে রাখি। যুদ্ধে কি কি ধ্বংস হলো এ কিন্তু সমস্ত কিছু তোমাদের বর্ণনা করতে হবে। কবির যেখানে ঝুলন্ত বিছানা, বারান্দা থেকে শুরু করে শহরের অবস্থা কি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে হবে। যুদ্ধে কারা খুন হলো, এই যুদ্ধে অপশন দেখো, শহরের মানুষ খুন হলো, 2 শান্ত হলো দেবতারা খুন হলো, 3 নিরীহ মানুষরা খুন হলো, 4 শিশুরা আর বাড়িরা খুন হলো। এই যুদ্ধে শিশুরা এবং বাড়িরা খুন হলো। দেখো শিশুরা বাড়িরা কেন খুন হলো, শুধু শিশু আর বাড়ির কথা কেন উল্লেখ করা হলো? কারণ দুটো জিনিস কিন্তু অসহায়, একজন নির্জীব, বাড়িরা হচ্ছে নির্জীব, তাদের কোনো করণীয় নেই, এবং শিশুরাও কিন্তু তাদের সজীব হলেও তাদেরও কিছু করার থাকে না এই যুদ্ধের ভয়ঙ্করতা থেকে, কারণ তারা হচ্ছে নিষ্পাপ। ঠিক আছে, তাই শিশুরা এবং বাড়িরা এই যুদ্ধে নিহত হয়েছিল। আজকে ক্লাস এই অবধি থাক, সম্ভাব্য যতগুলো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এই ক্লাসে আমি আলোচনা করলাম, যদি এই ক্লাস থেকে একটুও তোমাদের সাহায্য হয়ে থাকে তাহলে আমি নিজেকে খুব উপকৃত মনে করব। ধন্যবাদ।